হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড এপিসোড 5। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আগের এপিসোডে দেখেছিলাম সিস্টারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এত বড় শখ খেয়ে ডংজুর মেমোরিজও ব্যাক চলে আসে। সিন চেঞ্জ হয়, সিস্টারের ফিউনারেল দেখানো হয়। সেখানে জ্যাং সিওনও ছিল, যে ডংজুকে বলছিল সে ওই ট্রাক ড্রাইভারকে নিশ্চয়ই শাস্তি দিবে, যে তার বোনের মৃত্যুর জন্য দায়ী। এরপর অ্যাক্সিডেন্টের সিন দেখানো হয়, যখন তার বোনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল ইউনাম ডংজুকে সেখানে পাঠিয়ে দিয়েছিল। আর সেই ট্রাক ড্রাইভারের হাতে সেই রিংই ছিল, যেটা জ্যাং সিওনের আগের এক গুন্ডার হাতেও ছিল। প্রেজেন্টে ডংজুর কাছে ম্যাডাম পাই আসে, যে ডংজু আর তার সিস্টারকে ছোটবেলায় দেখাশোনা করেছে। জ্যাং সিওন ম্যাডাম পাইকে দেখে অবাক হয়ে যায়, কারণ হাই স্কুলে থাকতে একবার হিচিউলের এক ছেলের সাথে ফাইট হয়েছিল, যেটা ডংজুই ছিল। তখন স্কুল প্রিন্সিপাল সব দোষ ডংজুর উপর চাপিয়েছিল, কারণ সেখানে হিচিউলকে বাঁচাতে তার আঙ্কেল জ্যাং সিওন প্রিন্সিপালকে হয়তো ঘুষ দিয়েছিল। তখন ম্যাডাম পাই ডংজুর গার্ডিয়ান হয়ে এসেছিল। ম্যাডাম পাই প্রিন্সিপালকে বুঝায় হিচিউলই ডংজুর টিম মেম্বারকে মেরেছে। ডংজু থামাতে গেলে সে ডংজুকেও মারে। আর এখন ডংজুর টিম মেম্বার্সরাও জ্যাং সিওনের চাপে এসে হিচিউলের পক্ষে সাক্ষী দেয়। ডংজু হিচিউলকে বলে, তুমি এইসব আমায় টিম থেকে বের করার জন্য করেছো, কারণ আমি তোমার থেকে বেটার। আর সে ম্যাডাম পাইকেও বলে, আমি আর আমার টিম মেম্বারসদের সাথে খেলবো না, যারা আমার সাথে বেইমানি করে ওর হয়ে সাক্ষী দিয়েছে। তখন হিচিউলের আব্বু আসে, কিন্তু ম্যাডাম পাই ডংজুকে নিয়ে চলে যায়। জ্যাং সিওন অন্য রুম থেকে এসে বলে, তুমি কাজ রেখে কেন এসেছো? হিচিউলকে প্রোটেক্ট করার জন্য আমি তো আছি। আর যেই দিন ডংজু ডাইসন গ্রুপে জয়েন করেছে, জ্যাং সিওন তার ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পেরে গিয়েছিল এটা সেই ছেলে যে হিচিউলের সাথে একবার প্রবলেম করেছিল। আর সেই দিন থেকেই জ্যাং সিওন ডংজুকে দেখতে পারে না, আর বলে, আমি ওরে র্যাক বয় টিম থেকে বের করেছি, আর এইবার ডাইসন কোম্পানি থেকেও বের করব। প্রেজেন্টে ম্যাডাম পাই সিস্টারের মৃত্যুতে কান্না করছিল, আর সেখানে জ্যাং সিওন তাদের উপর নজর রাখছিল। ডংজু জ্যাং সিওনকে ফিউনারেলে আসা গেস্টদের সামলাতে বলে, আর সে ম্যাডাম পাইকে শান্ত করার জন্য অন্য রুমে চলে আসে। আর গুহ রুমের বাইরে এসে তাদের উপর নজর রাখতে লাগে। ফিউনারেল রুমে জ্যাং সিওন হঠাৎ সিস্টারকে দেখতে পায়, আর সে ভয় পেয়ে যায়, কিন্তু বলে সিস্টারের মৃত্যুর জন্য ডংজুই দায়ী। কিছুক্ষণ পর ম্যাডাম পাই ডংজুকে সেই রুমে রেস্ট করতে বলে বাইরে চলে আসে। আর বাইরে গুহ জ্যাং সিওনকে জানিয়ে দেয় ডংজু রেস্টে নিচ্ছে। রাতে হসপিটাল থেকে জ্যাং সিওনের সেই গুন্ডা, যে কিনা সিস্টার অ্যাক্সিডেন্ট করেছে, তাকে একজন নার্স সেজে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছিল। সে তাকে একটা সিক্রেট টানেল দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। সেখান থেকে তাকে আরেকজন হেলমেট পরা লোক একটা বন্ধ রুমে নিয়ে আসে। গুন্ডা তাকে জিজ্ঞেস করে, জ্যাং সিওন কি আমায় জেলে পাঠাবে না? প্ল্যান কি চেঞ্জ করে ফেলেছে নাকি? সেই লোক হেলমেট খুলে, আর এটা অন্য কেউ না, ডংজুই ছিল। ডংজু তাকে ননস্টপ মারতে লাগে। অন্যদিকে হসপিটালের রুমের বাইরে পুলিশ সেই গুন্ডাকে অ্যারেস্ট করতে আসে। তখন তারাও জানতে পারে কেউ তাকে নিয়ে গিয়েছে। অন্যদিকে ফিউনারেলে ডক্টর কাংও আসে, আর তার আব্বুকেও দেখতে পায়। তার আব্বু জানায় সে সিস্টারের পরিচিত। আর চেয়ারম্যানের ফ্যামিলিও চলে আসে। অন্যদিকে ডংজু সেই গুন্ডার হাত পা বেঁধে গাড়িতে উঠিয়ে ফেলেছে। আর তার টিমমেট, যে কিনা নার্স সে যে এসেছিল, এটা সেই মাছওয়ালা বের হয়, যে আগেও ডংজুকে বাঁচিয়েছিল। ডংজু বাইক নিয়ে ফিউনারেলের জন্য বের হয়, আর মাছওয়ালা গুন্ডাকে গাড়িতে করে নিয়ে যায়। আর জ্যাং সিওনের কাছেও এই নিউজ চলে যায় যে তার গুন্ডা ইয়াংচুল হসপিটাল থেকে পালিয়েছে। সে বাইরে এসে গুন্ডাদের লিডারের সাথে কথা বলে, আর তার গুন্ডা হসপিটাল থেকে কেন পালিয়েছে জিজ্ঞেস করে। লিডার জানায় তার গুন্ডা নিজে থেকে পালায়নি, কেউ কিছু করেছে। গুহ সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে মাছওয়ালা নার্স সেজে ইয়াংচুলকে বের করছিল। তখন হেলমেটওয়ালাকে দেখে জ্যাং সিওন বলে, হয়তো এটা ডংজু। আর তখন ডংজু সেই রুম থেকে বাইরে আসে। জ্যাং সিওন আর গুহ দুইজনই অবাক হয়ে তাকিয়ে থাকে। ডংজু তাদের দিকে তাকায়, আর কিছু না বলে ফিউনারেল শুরু করে। জ্যাং সিওন ডংজুর দিকেই তাকিয়েছিল। ডংজু তার দিকে তাকিয়ে একটা স্মাইল করে। জ্যাং সিওন গুহকে বলে, নিশ্চয়ই ওর মেমোরি ব্যাক চলে এসেছে, আর সে এখন আমাদের সামনে নাটক করছে। ফিউনারেলে হিচিউল আর ইউনামও আসে। এলডু জ্যাং সিওনকে বলে, তুমি তো ফেল হয়ে গেলে, সিস্টারকে মেরেও ডংজুর মেমোরি ব্যাক আসলো না। জ্যাং সিওন বলে, ওর মেমোরি ব্যাক আসলে সবার আগে তোমার গলায় চেপে ধরবে। ফিউনারেল শেষে জ্যাং সিওন কারোর সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে অ্যাসেম্বলিম্যান স্যাংচুল ছিল।
যে এল্ডার হয়ে জ্যাং সিওনের সাথে দেখা করতে এসেছে আর বলে জ্যাং সিওন আগের মতো টাকা কেন পাঠাচ্ছে না, সে কি 20,000 কোটি টাকা সামলাতে পারছে না? যদি না পারে তাহলে সেই টাকার কন্ট্রোল যেন এল্ডারকে দিয়ে দেয়। জ্যাং সিওন বলে এল্ডারকে বলে দিও সব কিছু ঠিক আছে, আর টাকার ব্যাপারে কথা আমি নিজে করে নিব। এরপর সে গাড়িতে এসে বসে। তখন ডংজু বাইরে একটা টানেল দিয়ে বাইরে আসে আর বাসায় একটা রুমের বাইরে যে শুনে অ্যাসেম্বলিম্যান কাউকে বলছে, আমি জ্যাং সিওনকে বলে দিয়েছি যদি সে টাকা সামলাতে না পারে তাহলে যেন সেটার কন্ট্রোল দিয়ে দেয়। এরপর ডংজু টানেলের অন্য পাশ দিয়ে বাইরে আসে, যেখানে মাছওয়ালা বম্বে তার জন্য ওয়েট করছিল। ডংজু বলে জ্যাং সিওন যার সাথে দেখা করেছে সে এল্ডার ছিল না। এদিকে জ্যাং সিওন এলডুকে বলে যদি ডংজুর মেমোরি ব্যাক না আসে তাহলে ডাইসন সেল করে দিতে হবে। এলডু বলে তার বোনের মৃত্যুতেও তো মেমোরি ব্যাক আসেনি, তাহলে সে এখন কি করবে? জ্যাং সিওন বলে সেই গুন্ডা যে তার বোনের অ্যাক্সিডেন্ট করেছিল তার নাম গন্ধও কোথায় পাওয়া যাচ্ছে না, আর এইসব ডংজুই করেছে। পরের দিন ডংজু সোজু কিনে গাড়িতে রাখছিল, তখন তার কাছে ইউন নামের কল আসে, কিন্তু সে কল রিসিভ করে না। ডংজু চেয়ারম্যানের স্টাডি রুমে এসে লকার খুলে আর সেখানে সোজুর বোতল রাখতে লাগে। এর মাঝে চেয়ারম্যান আর সেক্রেটারি সেখানে আসে। চেয়ারম্যান জিজ্ঞেস করে তার কি সেই ছোট ছেলে সিয়ং হিয়নের কথা মনে আছে, যাকে কিনা ইউন নামের আব্বু নিয়ে এসেছিল। সেক্রেটারি বলে আমার তো এমন কিছুই মনে নেই, আর সেখান থেকে চলে যায়। এরপর চেয়ারম্যান সোজু বের করতে গেলে লকার খোলা দেখে আর ডংজু সাইড থেকে বের হয়ে আসে। এতে চেয়ারম্যান খুশি হয় যে তার মেমোরি ব্যাক চলে এসেছে। তখন এলডো এসেও এইসব শুনে ফেলে। বাড়ির বাইরে জি সিয়ং ডংজুর জন্য ওয়েট করছিল। তখন বাইরে থেকে ডুখি, গুখি আর তাইয়ন বাসায় আসছিল। ডুখি ওকে দেখে ঘাবড়ে যায়। জি সিয়ন তাইয়নকে জিজ্ঞেস করে ডংজুর সাথে কি দেখা করা যাবে। তাইয়ন তাকে কিছু বলার আগে ডুখি জি সিয়নকে একটু দূরে নিয়ে যেয়ে কথা বলে। ভিতরে আসলে কুখি বলে তাকে ডংজুর সাথে দেখা করতে দেওয়া উচিত ছিল, ফ্রেন্ডকে দেখে হয়তো কিছু মেমোরি ব্যাক আসতো। কিন্তু ডুখি তাকে চুপ করিয়ে দেয়। সেক্রেটারি ডুখিকে টেনশনে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। ডুখি বলে বাইরে ইয়ংসুর ছেলে এসেছিল। এদিকে চেয়ারম্যান খুশি ছিল যে ধীরে ধীরে ডংজুর মেমোরি ব্যাক আসছে। তখন গুখি এসে বলে ইউসুম কেমিক্যাল মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংক প্রেসিডেন্ট মার্জার আর অ্যাকুইজিশন রিভিউ থামিয়ে দিয়েছে। এলডু বলে মিস্টার জ্যাং সিওনের ফান্ডে কিছু প্রবলেম হয়েছে। গুখি বলে ডাইসন কেমিক্যাল যেটা ইউসুম কেমিক্যালের সাথে মার্জ হচ্ছে এটা তার বিজনেস, যদি এটা সে হারিয়ে ফেলে তাহলে এর জন্য তাকে কিছু দিতে হবে। চেয়ারম্যান এলডুকে জিজ্ঞেস করে জ্যাং সিওন হঠাৎ মার্জ অফ করে কেন দিয়েছে। এলডু বলে উনি চায় যেন আমরা ডাইসন এনার্জি সেল করে দেই। চেয়ারম্যান বলে মুনাফা দেয়া গ্রুপ আমরা কেন সেল করব, এইসব সে টাকার জন্য করছে। সিক্রেট রুম খুলে টাকা দেয়া লাগবে। ডংজু বলে সিক্রেট রুমের পাসওয়ার্ড তো আপনি নোট করে রেখেছিলেন। চেয়ারম্যান বলে নিউ কোড কোথায় রেখেছি ভুলে গিয়েছি। তখন ডংজুর নিউ পাসওয়ার্ডের নোট খুঁজে দেয়। চেয়ারম্যান খুশি হয়ে যায় আর এলডুও অবাক হয়ে যায়। আসলে কাল রাতেই ডংজু নিউ পাসওয়ার্ডের নোটটা চেক করেছিল, যে পাসওয়ার্ডের নোটটা কেউ চুরি করেছে, তাই সে নিজেই পাসওয়ার্ড লিখে এখানে রেখে দিয়েছিল। ডংজু এলডোকেও বলে যদি এত স্পিডে আমার মেমোরি ব্যাক আসে তাহলে অনেক তাড়াতাড়ি আপনায় নিয়ে ভুল মেমোরিও ঠিক হয়ে যাবে। এরপর ডংজু সিক্রেট রুম খুলে গোল্ড আর টাকা নিয়ে জ্যাং সিওনের কাছে আসে। জ্যাং সিওন বলে শুনলাম তোমার মেমোরি ব্যাক আসছে। ডংজু বলে আমার বড় বোনের মৃত্যু আমায় এত শক করে দিয়েছে যে মেমোরি ব্যাক আসতে বাধ্য হচ্ছে। জ্যাং সিওন বলে এটাই ভালো, নয়তো তোমার বোনের আত্মাও শান্তি পাবে না, এটা ভেবে যে তার ভাই তার মৃত্যুতে কান্নাও করেনি। গুহ এসে বলে চেয়ারম্যান এইসব এজন্য পাঠিয়েছে যেন ইউসুম কেমিক্যালের মার্জার চালু করা হয়। এরপর ডংজু বাইরে চলে আসে। তখন গুহ দেখে ডংজুর বসার চেয়ারে সেই রিংটাই পড়ে আছে, যেটা জ্যাং সিওনের কাজ করা গুন্ডারা পরে। গুহ এটা জ্যাং সিওনকেও বলে। জ্যাং সিওন তাড়াতাড়ি বাইরে আসে আর ডংজুকে এখানেই দাঁড়াতে বলে, আর বলে আমার 20,000 কোটি টাকা চুরি করেছিস, এখনই আমার টাকা ফিরিয়ে দে। গুহ তাকে সেই রিংটা দেখায়। জ্যাং সিওন বলে তুই স্যাংচুলকে মেরেছিস আর এখন নাটক করছিস। এটা শুনে ডংজু গুহর হাত থেকে পিস্তল নিয়ে জ্যাং সিওনের মাথায় তাক করে। ডংজু বলে কি বলছিস এইসব, কিসের 20,000 কোটি টাকা? জ্যাং সিওন ভয়ে ভয়ে বলে তুই আমার 20,000 কোটি টাকা চুরি করেছিস।
ডংজো এইবার নিজের মাথায় পিস্তল তাক করে। জ্যাংসিয়ন আর গুহ দুইজনই ভয় পেয়ে যায়। ডংজু বলে, ভয় পাচ্ছ কেন? তোমরা তো আমায় মারতেই এসেছিলে। দুনিয়ায় একা থেকে আমিও হয়রান হয়ে গিয়েছি, তাই আমি 20,000 কোটি টাকা নিয়ে নাই হয়ে যাই। জ্যাংসিয়ন বলে, না, এমনটা করো না। 20,000 কোটি টাকা তুমি চুরি করনি, আমার এই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা শুনে ডংজু তাকে পিস্তল ধরিয়ে সেখান থেকে চলে যায়, আর জ্যাংসিয়ন বরফের মতো জমে যায়। বাসায় এসে ডংজু তার বোনের দেয়া বিপোলেন দিয়ে চা বানিয়ে তাকে মনে করছিল কিভাবে সে তার যত্ন করত, আর অনেক কান্না করতে লাগে। পরের দিন ইউন নামের শাশুড়ি অনেক খাবার বানিয়ে চেয়ারম্যানের বাসায় পাঠায়। ইউন নাম আর হিচিও সেগুলো নিয়ে আসে। এরপর সে ডংজুর সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কথা কেন বলছো না? ডংজু তাকে গুলির আঘাতের চিহ্ন দেখায় আর বলে, যেই দিন তুমি আমাদের ট্রিপে যাওনি ওই দিন আমায় গুলি করে মেরে ফেলার ট্রাই করা হয়েছিল, আর আমার মেমোরিও লস হয়ে গিয়েছে। যেই দিন তুমি আমার বোনের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছো ওই দিনই সে মারা গিয়েছে। এটা তোমার দোষ না, তবে আমি এটা বলতে পারবো না যে যা হওয়ার হয়ে গিয়েছে। আমি এখন এতটা পেইনে আছি, ইচ্ছে করে মরে যাই। আমরা একসাথে থাকলে কখনোই কিছু ভালো হয়নি। এর চেয়ে ভালো তুমি আমায় আমার অবস্থায় ছেড়ে নিজের সংসারে মন দাও। ইউন নাম ডংজুকে ব্যাকহাক করে, বলে, এমনটা কখনোই পসিবল না। এরপর সবাই খাবার খেতে বসে। তাদের সবাইকে ইউন নামের শ্বশুরবাড়ি থেকে আসা কুকিজ খেতে দেওয়া হয়। কুকিজে দারচিনি ছিল। এতে ডংজু বুঝে যায় এটা একটা নতুন ফাঁদ। এলডো ডংজুকেই দেখছিল, কারণ জ্যাংসিয়ন তাকে বলে দিয়েছিল যদি ডংজু দারচিনিওয়ালা কুকিজ না খায় বুঝে নিতে হবে তার সব মেমোরি ব্যাক চলে এসেছে। আর তখন ডংজুও কুকিজ খেতে লাগে। তখন সেখানে ইউননামও চলে আসে আর তার সামনেই হিচিওলের পাশে যেয়ে বসে। দুইজন একে অপরকে দেখতে লাগে, আর প্রবলেম হওয়ার পরেও ডংজু একে একে সব কুকিজ খেয়ে নেয়। এরপর চেয়ারম্যানকে বলে সে তার রুমের দিকে যাচ্ছিল। তখন ইউন নামও একটা কুকিজ খায়, আর সে বুঝতে পারে এই কুকিজে দারচিনি অ্যাড করা। সে ডংজুকে ডাক দেওয়ার আগেই ডংজু নিচে পড়ে যায়। ইউন নাম তাড়াতাড়ি তার কাছে যায়। চেয়ারম্যান ইলডুকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। ডংজু ইউন নামের গালে টাচ করে আর শ্বাস কষ্টে বেহুশ হয়ে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।